বিটেকের পর প্রথম কথা আমার অতটা টেকনিক্যাল নলেজ ছিল না। তোমার কি আদৌ ভালো লাগবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন? 7 to 8 কোম্পানিজে আমি ট্রাই করেছিলাম, বাট ইন্টারভিউ আমি ক্লিয়ার করতে পারিনি। 7টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছো, হোয়াট এক্স্যাক্টলি স্টপ ইউ টু গেট জব? বেসিক্যালি আমার ফার্স্ট প্রবলেম ছিল স্কিলস ডিপেন্ডেন্সি ছিল না, বা আমি ওর স্কিলসগুলো অতটা গেইন করতে পারিনি। অ্যাকচুয়ালি প্রবলেমটা তোমার না, প্রবলেমটা সিস্টেমের। আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা দরকার হয় এবং সেই সিলেবাসটার মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ থাকে। তোমাকে যদি আজকে কোনো একটা জায়গাতে ইন্টারভিউর জন্য পাঠানো হয় কালকে প্রিপারেশন ছাড়া, তুমি কি কনফিডেন্স এই ইন্টারভিউটা দেওয়ার জন্য এবং তুমি কনফিডেন্ট টু ক্র্যাক দ্যাট পার্টিকুলার জব? আপনি কি জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মিথ্যা কথা বলে আসছে বছরের পর বছর ধরে, ডিগ্রি নাও ভালো চাকরি পেয়ে যাবে। আজকে আমার পাশে বসে আছে এমন একজন যে জিআইএস অ্যান্ড জিপিএস নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে ফ্রম গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইভেন দেন কমপ্লিট করেছে বিটেক ফ্রম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস। আফটার দ্যাট সি সুইচ টু এমবিএ ইন এইচআর ফ্রম মণিপাল ইউনিভার্সিটি। 3টে ডিগ্রি, 1.5 বছর, 7টা ইন্টারভিউ, বাট নট এবল টু ক্র্যাক এ জব। ডিপ্রেশন এসে গেছে এন্ড বুঝতে পারছে না কি করব। এমনই সময় তার বাবা তাকে পথ দেখালো। চলুন শুনে নিই তার এই ট্রান্সফরমেশন জার্নি। সো কোয়েলি, ওয়েলকাম টু দিস পডকাস্ট। তুমি আমাকে বলো তোমার জার্নি, তুমি কি করেছো, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তুমি কোথায় থেকে দিশান একাডেমি সম্বন্ধে জানতে পারো, এবং তারপর তোমার আজকের দিনে কেরিয়ার কিভাবে শুরু হয়েছে। স্যার, ফার্স্টেই থ্যাংক ইউ আমাকে এই পডকাস্টে ডাকার জন্য। আমি কুহেলি দত্ত, আমি চুচুড়া থেকে আসছি। মাধ্যমিকের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমি কমপ্লিট করি, দেন তারপরে সেখান থেকে আমি বিটেক কমপ্লিট করি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। দেন অনেক জবের চেষ্টা করার পর তারপর আমার কাছে টাইম ছিল, সো আমি এমবিএ স্টার্ট করি ইন মণিপাল ইউনিভার্সিটি। এইচআরেই আমি এমবিএ করছি। আর এই দিশান একাডেমি খোঁজ আমি পেয়েছি হচ্ছে আমাদের বাড়িতে কর্মসংস্থান আসতো, সেখান থেকে আমি দিশান একাডেমির ফার্স্ট কোর্স দেখতে পাই যে এইচআর কোর্সের। তুমি আমাকে বলো, তুমি মাধ্যমিকের পরে জিআইএস এন্ড জিপিএস নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছো, তো তুমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলে, দ্যাট মিনস অফ জি এক্সপো, এবং সেখান থেকে তুমি একটা ভালো র্যাঙ্কও করে তুমি গভর্নমেন্টের চান্সও পেয়েছো। বাট তোমার কি এই স্পেসিফিক সাবজেক্টটাতে কোনো রকম কোনো নলেজ আগে থেকে ছিল বা ইন্টারেস্ট আগে থেকে ছিল? না স্যার, বেসিক্যালি নলেজ আগে থেকে ছিল না, কিন্তু একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে পেয়েছি, সো মনে হয়েছিল আমি যেটা পেয়েছি সেখানে একবার চেষ্টা করে দেব। ওকে, তো গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্যই তুমি শুধুমাত্র তোমার লাইনে এগিয়ে গেছো। তারপরে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তুমি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করেছিলে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তখন আমার বয়স একটু কম ছিল বলে আমি চেয়েছিলাম যাতে আমার বিটেকটা করে নিই। বিটেকটা কমপ্লিট করে নিই। ওকে ওকে, তো বিটেক তুমি আবার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে করছো বা করেছো, কি রিজন ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে বিটেক চুজ করার পিছনে? স্যার, ওখানে বেসিক্যালি রিজন ছিল একটা, ফার্স্ট রিজন ছিল হচ্ছে আমার একটু লোকেশনের প্রবলেম ছিল, কারণ আমাকে Okay. বাড়ির কাছাকাছি থাকতে হবে। ওকে আর ওখানে এক্সাম দেওয়ার পর আমি যে কলেজটা বাড়ির কাছাকাছির মধ্যে পেয়েছিলাম সেই কলেজটাতেই চান্স নিয়েছিলাম, এবং ওখানেই আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পেয়েছি। ওকে, সো শুধুমাত্র ডিস্টেন্স ইস্যুর জন্য তোমাকে তুমি বাড়ির বাইরে যেতে চাওনি বা তোমার ফ্যামিলি থেকে যেতে দেওয়া হয়নি বলে তুমি ওই কলেজটা চুজ করেছিলে এন্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ভর্তি হয়েছিলে। হ্যাঁ। ওকে, আফটার কমপ্লিটিং বিটেক এগেইন ইউ স্টার্টেড এমবিএ। এই এমবিএ তে চলে যাওয়ার পিছনে রিজন কি, কেন এমটেক না? বিটেকের পর প্রথম কথা আমার অতটা টেকনিক্যাল নলেজ ছিল না, যার জন্য আমি ওখানে অনেক ট্রাই করেছিলাম ইন্টারভিউতে। প্রায় 7 to 8 কোম্পানিজে আমি ট্রাই করেছিলাম, বাট ইন্টারভিউ আমি ক্লিয়ার করতে পারিনি। কোয়েলি, এখানে তোমাকে আমি একটু থামাতে চাই। আমি এটা তোমাদের জন্য বলবো যারা আজকে এই ভিডিওটা দেখছো। বাজারে কতটা চাকরি আছে সেটা ম্যাটার করে না। তুমি যদি তোমার সাবজেক্টে ইন্টারেস্টেড হও, তুমি যদি তোমার সাবজেক্টে প্যাশনেটেড হও এবং তুমি যদি সেটা ভালোবাসো, তবেই গিয়ে তুমি কোনো একটা চাকরি ক্র্যাক করতে পারবে, না হলে না। মার্কেট প্রেজেন্সকে রিওয়ার্ড করে না, মার্কেট প্যাশনকে রিওয়ার্ড করে। আপনারা কি আমার সাথে একমত? সো ওখান থেকে আমার মনে হয়েছিল যে আমি যদি এরপরও টেকনোলজি নিয়ে এগিয়ে যাই তাহলে সেটা আমার জন্য আরো বেশি প্রবলেম্যাটিক হবে। আর দেন তখন আমার মনে হয়েছিল যে লাইক তখন এইচআর কোর্স নিয়ে একটু ইন্টারেস্ট ছিল, এইচআর এর ব্যাপারে, এইচআর ডোমেনটা নিয়ে। সো আমি তখন এমবিএ চুজ করি এইচআর এ। ওকে, তোমার কি আদৌ ভালো লাগতো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটা? ভালো লাগতো বলতে অতটাও ভালো লাগতো না, কিন্তু ওই যে কলেজে যেটা পেয়েছিলাম ফার্স্ট চান্সে সেটাতে ঢুকে গেছিলাম। আর তারপরে আশেপাশের লোক অনেকে বলেছিল যে ইলেকট্রনিক্স ইজ এ গুড, তো ওখান থেকে অনেক সময় জব হয়ে যায়, তার জন্য এই ভাবনা নিয়ে আমি আরো ইলেকট্রনিক্সটা কন্টিনিউ করেছিলাম। এই এই স্পেসিফিক জায়গাটাতেই আমি যেটা বলতে চাই, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জিনিসটা ভুল করে। মানে ডিপেন্ডিং অন দ্য মার্কেট ডিমান্ড অ্যান্ড আদার সাজেশনস, মেবি গার্জেনের প্রেশার, কখনো কখনো ফ্রেন্ডসের
সাজেশন অথবা কোনো সিনিয়রের সাজেশন নিয়ে আমরা কোনো একটা ডিগ্রি কোর্সেসে ভর্তি হয়ে যাই, বাট আমাদের প্যাশন না থাকে না সেটাতে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে ডিগ্রি কমপ্লিট করার পরে আমরা জব পাই না। তো তুমি 1.5 বছর ধরে 7টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছো, হোয়াট এক্স্যাক্টলি স্টপ ইউ টু গেট জব? লাইক কি কি জায়গায় তুমি বাধা পেয়েছো, কি কি তোমার ফেস করেছো? ওখানে বেসিক্যালি আমার ফার্স্ট প্রবলেম ছিল যেটা হচ্ছে হুম হুম। স্কিলস অ্যান্ড কোডিং, কিছু স্কিলস হুম লাগতো, সেগুলোতে আমার অতটা ডিপেন্ডেন্সি ছিল না, বা আমি ওর স্কিলস গুলো অতটা গেইন করতে পারিনি, তার জন্য মেইন প্রবলেমটা আমার। বিটেকের পরে 1.5 বছর ধরে 7খানা ইন্টারভিউ এবং প্রত্যেকটা ইন্টারভিউতে রিজেকশন। কোয়েলি আমি এখানে তোমাকে একটা কথাই বলবো, এটা তোমার ফেলিওরিটি না, অ্যাকচুয়ালি তুমি ট্রাই করেছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, তুমি ট্রাই করেছো বিটেক কমপ্লিট করে, তুমি ট্রাই করছো ইভেন এমবিএ কমপ্লিট করতে করতে। অ্যাকচুয়ালি প্রবলেমটা তোমার না, প্রবলেমটা সিস্টেমের। যেখানে আমরা আজকের দিনে গ্র্যাজুয়েশন বিটেকে বা তোমার এমবিএতে যে নলেজগুলো শেখাই, আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা দরকার হয় এবং সেই সিলেবাসটার মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ থাকে, যেটার জন্য তুমি পাওনি কোথাও জব। যখন তুমি ইন্টারভিউ দিতে গেছো তখন ফেস করেছো স্কিল গ্যাপ। আর সেই জায়গা থেকেই আমরা বা আমাদের মতো ইনস্টিটিউটস গুলো উঠে এসেছি, যারা রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের মতো স্টুডেন্টদেরকে হেল্প করছে। এবং তুমি ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ আওয়ার্স। তোমার এমবিএ এখনো চলছে, হ্যাঁ, কর্মসংস্থান থেকে তুমি জানতে পেরেছো দিশান একাডেমির ব্যাপারে, কিন্তু ওইখানে তোমাকে নিয়ে আসে কি? এখানে আমাকে নিয়ে আসে বলতে আমার বাবা অনেকদিন থেকেই ডিসান হুম। একাডেমিতে কর্মসংস্থানে দেখতো, ওকে। তো ওখান থেকে আমাকে অনেকদিন থেকেই দেখাতো। কিন্তু আমি একটু ওয়েটে ছিলাম, যদি ডিসান একাডেমি এরকম কোনো এইচআর কোর্সের ওপর কিছু যদি হুম। লঞ্চ করে দেন হুম। তাহলে আমি সেখানে জয়েন করব। দেন তারপর হঠাৎ করে একদিন সেটা দেখতেও পাই যে এখানে হুম। এইচআর কোর্স লঞ্চ হয়েছে। দেন তাহলে আমি বাবা মায়ের সাথে এবং আমার দাদা ছিল, দাদার সাথে এবং মায়ের সাথেই একাডেমিক ভিজিটে আসি। আচ্ছা, তারপর তোমার সাথে কোন কাউন্সিলর কে কথা বলেছিল এবং তোমার কি ভালো লেগেছিল যেটার জন্য তোমার মনে হয়েছে না দিশান একাডেমি ক্যান বি এ গুড অপশনস ফর ইউ? ফার্স্ট যখন এসেছিলাম অঞ্জন স্যারের সাথে কথা হয়েছিল, আর প্রথমে যেটা নিউজ পেপারে যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমার কলে কন্ট্যাক্ট হয়েছিল। কলে হুম। কন্ট্যাক্ট হওয়ার পর আমি একাডেমিক ভিজিটে আসি। একাডেমিক ভিজিটে আসার পর ফার্স্ট দিন তাদের কাউন্সেলিং এ আমার মনে হয় যে ডিসান একাডেমির ওপর আমি ভরসা করতে পারি আচ্ছা। আমার একটা কেরিয়ারের জন্য। আর যেহেতু আমি একদিকে মানিপাল থেকে থিওরিটা শিখছিলাম, বিকজ ওটা ডিস্টেন্সে ছিল, তো এখানে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার পাবো সেই ভাবনা নিয়ে এসেছিলাম। ওকে। তুমি এখন দিশান একাডেমি থেকে এইচআর নিয়ে পড়ছো এবং অপোজিট সাইডে তুমি মানিপাল থেকে এমবিএও করছো। হুম। তো দুটো এডুকেশন সিস্টেমের মধ্যে দু জায়গাতে দুরকম ভাবে পড়ানো হয়। এই স্পেসিফিক জায়গাতে তোমার কি মতামত, মানে তুমি কি বলতে চাও? এখানে বলতে গেলে ফার্স্ট হচ্ছে যে মানিপাল ইউনিভার্সিটিতে টোটালি থিওরির ব্যাপারটা ছিল, কিন্তু ডিসান একাডেমিতে আসার পর যেটা হয়েছে সেটা প্র্যাকটিক্যাল এক্সপোজারটা হয়েছে। কারণ কোর্স করার সময়তেও আমরা রিক্রুটমেন্টের অনেক কিছু কাজ করেছি যেটা আমি প্র্যাকটিক্যালি শিখতে পেরেছি। সো এটা আমার লাভ হয়েছে যে আমি প্র্যাকটিক্যাল এক্সপোজারটা ডিসান একাডেমি থেকে। ওকে, তোমার কোর্স এখনো তো চলছে দিশান একাডেমিতে এবং বিফোর দিস ইন্টার্নশিপ স্টার্টেড আই গট টু নো যে তুমি কয়েকটা রিক্রুটমেন্টও করেছো। তো কতগুলো ইন্টারভিউ কন্ডাক্ট করিয়েছিলে এবং কতগুলো তোমার থেকে জয়েনিং কোম্পানিতে হয়েছে? প্রায় 8 to 10 ইন্টারভিউ আমার Okay. থেকে কন্ডাক্ট হয়েছিল। দেন সিলেকশন 3 জনের হয়ে আচ্ছা, গেছিল ওখান থেকে। আচ্ছা, ওকে। আর যার মধ্যে একজনা জয়েন করেছিল। এইচআর কোর্সের যে আমাদের স্ট্রাকচার বা আমাদের এইচআর কোর্স উইথ এআই যে অ্যাডভান্স ক্লাসটা তোমরা করছো, এটাতে তোমাদেরকে কি কি শেখানো হয়েছে এখনো অবধি, আর এরপরেও আরো কি কি শিখতে পারবে বা শেখার কথা বলা হয়েছে? ফার্স্ট থেকে তো এমবিএ তে যেটা আমাদের সবথেকে বেশি ডাউট ছিল যে এইচআর, যেটা এইচআর আমরা একটা ডোমেন ভাবতাম, কিন্তু এইচআর এর মধ্যেও যে এত ডিভিশন আছে সেটা আস্তে আস্তে এখানে এসে জানতে পারি। সেটা আমাদের ফার্স্ট মান্থের কোর্সে ছিল। দেন রিক্রুটমেন্ট শিখতে পারি। রিক্রুটমেন্টের পর আসে হচ্ছে কিছু মেট্রিক্স ইউজ করা হয়, সেই মেট্রিক্স গুলো শিখি। তারপরে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এমপ্লয়ি এক্সপিরিয়েন্সের যে ব্যাপার, তারপরে হচ্ছে যে গ্রিভেন্স হ্যান্ডলিং, রুলস, কিছু এইচআর পলিসি যেগুলো হয়, তারপরে হচ্ছে কোম্পানি পলিসি, এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। কমপ্লায়েন্সেস এন্ড রুলস, লেবার লস, এগুলো কি তোমাদের এই এইচআর কোর্সেস এর মধ্যে আছে বা তোমাদেরকে কি শেখানো হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আছে আমাদের এইচআর কোর্সে এবং প্রত্যেক মান্থ ওয়াইজ আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে এবং ওখান থেকেই শিখতে পারছি। ওকে, নাও আজকে যদি তোমাকে কোনো একটা জায়গাতে, তুমি আজকে ইন্টার্নশিপ করছো এবং কোর্সও করছো তার সাথে সাথে, তোমাকে যদি আজকে কোনো একটা জায়গাতে ইন্টারভিউ এর জন্য পাঠানো হয় কালকে, প্রিপারেশন ছাড়া, তুমি কি কনফিডেন্স এই ইন্টারভিউটা দেওয়ার জন্য এবং তুমি কনফিডেন্ট টু ক্র্যাক দ্যাট পার্টিকুলার জব? হ্যাঁ, কনফিডেন্ট আমি অবশ্যই, কারণ আমি ফার্স্ট যখন এসেছিলাম তখন আমি অতটা কনফিডেন্ট ছিলাম না, কারণ আমার প্র্যাকটিক্যাল নলেজ তো ছিলই না বলতে গেলে। তো এখান থেকে যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার পর আমার কনফিডেন্স অনেকটাই বেড়েছে।
তো হঠাৎ যদি ইন্টারভিউ আসে, হ্যাঁ আমি সেটা অবশ্যই চেষ্টা করব ক্র্যাক Okay. করার, এবং সেটা করতেও পারবো আশা করি। এই যে 3 মান্থসের আমরা ইন্টার্নশিপের একটা কমিটমেন্ট দিই, তুমি যখন হয়তো কাউন্সিলিং এ আমাদের এসেছিলে তখন 3 মান্থসের একটা ইন্টার্নশিপের কমিটমেন্ট আমরা দিয়েছিলাম, এবং তারপরেও আমরা 100% প্লেসমেন্ট গ্যারেন্টি অর মানি ব্যাক ক্লেম করি। এই জিনিসটা সবাই মেবি করছে যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, তুমি যে কলেজ থেকে পড়েছো সেখানেও 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স ছিল বা আছে। তোমার কোথাও থেকে এটাতে মনে হয়নি যে এটাও একটা আরেকটা ট্র্যাক? ফার্স্টে বেসিক্যালি একটু তো ইন্টারেস্ট ছিল, ডিসান একাডেমি নিয়ে জেনেই আমি এসেছি, কিন্তু যেটা ইন্টার্নশিপের ব্যাপার সেটাতে একটু কনফিউশন ছিল ফার্স্টের দিকে। দেন তারপর আস্তে আস্তে যখন থিওরি থেকে শিখতে শিখতে আস্তে আস্তে প্র্যাকটিক্যালে ঢুকে গেলাম, দেন তারপর আমি এখন ইন্টার্নশিপও পেয়ে গেছি, তাহলে আমার ওটা নিয়ে আর কোনো ডাউট নেই। বাট যখন তুমি অ্যাডমিশন নাওনি, যখন তুমি কাউন্সিলিং এর জন্য এসেছিলে, সেই টাইমটাতে যখন তোমাকে এই সমস্ত জিনিসপত্রগুলো বলা হয়েছিল যেগুলো আমরা ক্লেম করি, রাইট আফটার দি কোর্স ইউ উইল গেট দি পেড ইন্টার্নশিপ অপরচুনিটি, অ্যান্ড ইফ উই উইল নট এবল টু প্লেস ইউ মান্থ অফ পিরিয়ড অফ টাইম, দেন ইউ উইল গেট দি রিফান্ড, লাইক ইউ ক্যান এবল টু ক্লেম ফর দ্য মানি ব্যাক। এই স্পেসিফিক যে জিনিসটা ছিল, এই যে স্পেসিফিক কথাগুলো তোমাকে বলেছিল তোমার কাউন্সিলার্স, সেই কথাটা শোনার পরে তোমার এক্স্যাক্টলি কি মনে হয়েছিল, আমি সেটা জানতে চাই। ফার্স্টে তো ওই কনফিউশন একটু ছিল বলতে, যেটা জব গ্যারান্টি কোর্স যেটা থাকে যে ফাইনালি আমি জব পাবো কিনা, তার থেকেও বেশি কনফিউশন যেটা ছিল যে আমি সত্যি প্র্যাকটিক্যাল এক্সপোজার পাবো কিনা। কারণ আমি এসছি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখতে, কারণ থিওরি নলেজ আমি এমবিএ থেকেও পাচ্ছি, কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল কিছু এক্সপোজারের দরকার ছিল, যেটা ভাবনা নিয়ে আমি এসছিলাম। এবার তারপরে হচ্ছে যে ইন্টার্নশিপের যে ব্যাপারটা, ইন্টার্নশিপটা নিয়েও একটু ডাউট ছিল যে আমি ফাইনাল শিখে যাওয়ার পর কোম্পানি থেকে আমাকে সত্যি ইন্টার্নশিপ দেবে। আচ্ছা, কি কি কন্ডিশন আছে আমাদের এই পেড ইন্টার্নশিপটার জন্য, মানে তোমার সাথে কি কি করা হয়েছে, বা ইন্টার্নশিপটা কি তুমি তোমার নিজের তুমি কি বিশ্বাস করো, তুমি তোমার নিজের ক্রেডিটে তুমি ইন্টার্নশিপটা গ্র্যাব করেছো, না দিশান একাডেমি তোমাকে পাইয়ে দিয়েছে? ডিসান একাডেমি পাইয়ে দিয়েছে এটা একদমই নয়। ফার্স্ট হচ্ছে যে ডিসান একাডেমি আমাকে চেষ্টা করেছে গ্রো করার, আমার কনফিডেন্স বিল্ড করার, আমাকে শেখানো। তারপরে ডিসান একাডেমিতে অবশ্যই চেষ্টা করবে যে আমাকে শেখানোর পর আমাকে সেখান থেকে ইন্টার্নশিপ পাইয়ে দেওয়ার। ইন্টার্নশিপটা ক্র্যাক করার জন্য তোমার সাথে কি কি রাউন্ড কমপ্লিট হয়েছে, কি কি কতগুলো স্টেপস হয়েছে? আমাদের দুটো স্টেপস ছিল, হুম। দুটো রাউন্ড ছিল। ফার্স্ট রাউন্ড যেটা হয়েছিল সেখান থেকে, দেন তারপরে সেখানে সিলেক্ট হওয়ার পর সেকেন্ড রাউন্ড হয়েছিল। তারপরে আমাদের এইচআর ম্যামের সাথে কথা বলে দেন আমাদের সিলেকশন হয়েছে জয়নিং এর ব্যাপারে। ওকে, যখন তুমি পেড ইন্টার্নশিপটা পেয়ে গেলে এবং যখন তুমি সেই পার্টিকুলার ইনফরমেশনটা তোমার বাড়ির সাথে শেয়ার করলে, তোমার বাবার সাথে, যে যিনি তোমাকে হেল্প করেছেন তোমার এই একাডেমিতে আসার জন্য, তখন তাদের রিয়াকশন, তারা কি বলছে, বা আজকে তারা কি বলতে চাইছেন? ডিসান একাডেমিতে আসার পর, ইন্টার্নশিপ পেয়ে যাওয়ার পর তো তারা খুব খুশি বাড়ি হুম। থেকে। তো এটাই সবসময় বলেছিল যে ডিসান একাডেমির ওপর একটা ভরসা করে দেখ, এতদিন চেষ্টা করেছিস যখন, তাহলে ভরসা করে যদি সত্যিই ফল পাই, এবং সেই রেজাল্ট তো আমি পেয়েছি। ইন্টার্নশিপ এখন তো খুব খুশি, এখন করছি ইন্টার্নশিপ, ভালোই চলছে। এই যে দিশান একাডেমি আর একটা জিনিসও ক্লেম করে, ইউ উইল গেট প্লেসড বাই স্কিলস। ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট ইফ সামওয়ান develop the skills, then they don't require any kind of job assistance or support to get a job? এটা তো অবশ্যই যে যদি স্কিলসটা সে ঠিকঠাক ভাবে একদম প্র্যাকটিক্যাল স্কিলসটা যদি সে গেইন করতে পারে, তাহলে কারোর আলাদা করে জব পাওয়ার জন্য সাপোর্টের তো দরকার হয় না, কারণ সে স্কিলটাই তো ফার্স্টে শিখে যাচ্ছে, নিজের ওপর কনফিডেন্স বিল্ড হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এই স্কিলস শুধুমাত্র আজকের দিনে তো অনেকেই স্কিল শেখাচ্ছে, আজকে দিশান একাডেমির মতো আরো ধরো কিছু একাডেমিজ আছে মার্কেটে, তারাও এরকম জব ওরিয়েন্টেড কোর্সেস করাচ্ছে। বাট হোয়াট ইউ বিলিভ, লাইক হোয়াট এক্স্যাক্টলি দি ডিফারেন্স বিটুইন দি আদার একাডেমি অ্যান্ড দিশান একাডেমি? এটা তো এখানে পড়ার পর আমার যেটা ফার্স্ট মনে হয়েছে যে স্কিলস গুলো খুব ভালো করে শেখানো হয়, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপোজার ভালো পেয়েছি, প্রজেক্ট যেগুলো থাকে সেগুলোর উপর কাজ করতে পেরেছি, রিয়েল লাইফ প্রজেক্টের উপর। আর যেটা সেটা হচ্ছে স্টুডেন্টের খুব ভালো করে কনফিডেন্স বিল্ড করে, তাদেরকে এত ভালো করেই কোর্সে যে শেখানো হয় যে তারা নিজে থেকেই কনফিডেন্সটা বিল্ড হয়ে যায়। তোমাদের এই প্রত্যেকটা কোর্সের কারিকুলামে যে তোমাদের ইন্টার্নশিপ পাওয়ার জন্য এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমাদেরকে কোয়ালিফাই করতে হয়। আমাদের দর্শকদের জন্য যদি তুমি বলো যে কি কি কন্ডিশনস থাকে টু কোয়ালিফাই অন দ্য পেড ইন্টার্নশিপ? ফার্স্টলি হচ্ছে যে এখানে যে মান্থের পড়ানোগুলো হয়, প্রত্যেক মান্থের পরে একটা করে এক্সাম হয়, সেই এক্সামগুলো ক্লিয়ার করতে হবে এবং সেখানে ভালো নাম্বার নিয়ে ক্লিয়ার করতে হয়। একটা থিওরি পেপার থাকে, একটা প্র্যাকটিক্যাল পেপার থাকে, সেগুলো ক্লিয়ার করার পর আস্তে আস্তে গিয়ে লাস্ট মান্থ যেটা হয় সেখান থেকে গিয়ে একটা ভালো যখন রেজাল্ট হয়, দেন তারপরে সেখান থেকে ইন্টার্নশিপের ব্যাপার আসে। দেন ইন্টার্নশিপের জন্য আলাদা করে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ এ সিলেক্ট হলে তারপরে এরা এখানে জয়েনিং পাবে।
তুমি এমবিএ করেছো, তার আগে বিটেক করেছো এবং তারপরে আজকে দিশান একাডেমি থেকে কোর্স করছো। সেই জায়গা থেকে আমি যদি জিজ্ঞাসা করি, টু বিকাম এ এইচআর ইন আইটি অর মেবি নন আইটি কোম্পানিজ, ইজ ইট রিয়েলি রিকোয়ার্ড টু বিকাম টু কমপ্লিট দি এমবিএ অর মেবি বিটেক? এই ডিগ্রিগুলোর কি সত্যি দরকার আছে, না কোনো গ্র্যাজুয়েশন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েও আজকের দিনে এইচআর হতে পারে? না, গ্র্যাজুয়েশন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েও এখন এইচআর হতে পারে। আমরা প্রায়ই দেখতে পাই যে গ্র্যাজুয়েশনের পর অনেক জায়গায় এইচআর এ অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেখানে বেসিক যেটা দরকার হয় সেটা স্কিলসটা জানা থাকলেই করা যায়। ওকে, তুমি এখন আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামটাতে জয়েন করেছো এবং তার আগে কোর্স জয়েন করেছো। কোহলি, তুমি আমাকে বললে তুমি চুঁচুড়া থেকে যাতায়াত করো, তো চুঁচুড়া থেকে তোমাকে প্রত্যেকদিন আপ অ্যান্ড ডাউন করতে হয়। কোর্স করার সময়ও তুমি আপ অ্যান্ড ডাউন করতে, আজকে যখন ইন্টার্নশিপ করছো তখনও তুমি আপ অ্যান্ড ডাউন করছো। তোমার মোটামুটি যাতায়াত নিয়ে টোটাল কত ঘন্টা টাইম লাগে? অ্যারাউন্ড 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমার জার্নিতেই কেটে যায়। 5.5 থেকে 6 ঘন্টা তোমার জার্নিতে কেটে যায়। ওকে, এক্ষেত্রে আমি তোমাকে জাস্ট একটা জিনিস জানতে চাইবো, হোয়াট এক্স্যাক্টলি মোটিভেট ইউ টু ডু দিস লং জার্নি? স্যার, এখানে ভর্তি হওয়ার পর মোটিভেট যেটা করেছিল যে ফার্স্ট মান্থ থেকেই যেটা একটু একটু করে শিখতে পারছিলাম, আমার কোর্সটা ভালো লাগতে লেগেছিল। ওকে, দেন তারপরে যখন রিক্রুটমেন্ট প্রসেসে আসি, ওখান থেকে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারছি সেই জিনিসগুলো আস্তে আস্তে ভালো লাগতে লাগে। দেন তাহলে তখন জার্নি করার জন্য মোটিভেশন এমনিই আসতো যে আমি যদি এখানে একাডেমিতে আসি, আজ আমি একটা নতুন জিনিস শিখতে পারবো। এই স্পেসিফিক কমফোর্ট জোন থেকে কেউ বেরোতে চায় না, কারণ অনেকেই বলে আমাদের স্টুডেন্টরা বা যারা আজকের দিনে কনসিডার করছে দিশান একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, বাট অনেকে আজকে ডিস্টেন্স ইস্যুর জন্য আসতে চায় না বা আসতে পারে না, তারা অনলাইন খুঁজছে অথবা ইজি অপশন খুঁজছে। তুমি তাদের জন্য যদি কিছু বলতে চাও? তাদের জন্য একটাই বলবো, নিজেদের কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে আসতে, দিশান একাডেমিকে চান্স দিতে। কারণ আমিও নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি, এসে তারপরে এতদূর জার্নি করে আসতাম, ক্লাসের টাইমেও আসতাম। দিশান একাডেমি আমার সেই জার্নিটাকে সফল করেছে, যে আমি এতটা কষ্ট করেছি সেটা দিশান একাডেমি আমাকে শিখিয়ে দিয়েছে যে আমি যদি তার জন্য এত কষ্ট করেছি, সে আমাকে তার একটা ভালো রেজাল্ট দিয়েছে। তুমি আরো একটা জিনিস আমাদেরকে মেনশন করেছো যে তোমরা কর্মসংস্থান রেগুলার ভাবে ফলো করতে এবং কর্মসংস্থান পেপারে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্সগুলো সম্বন্ধে তোমরা জানতে পারতে বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্বন্ধে জানতে পারতে, এবং তুমি ওয়েট করেছিলে এইচআর কোর্সের জন্য। আমাদের এইচআর কোর্স যখন লঞ্চ হয়, যখন তুমি ফার্স্ট দেখতে পাও যে এইচআর কোর্সটা শুরু হচ্ছে দিশান একাডেমিতে, তখন তোমার ফার্স্ট স্টেপস কি ছিল এবং তোমরা কি করেছো? ফার্স্ট স্টেপ যখন আমি দেখতে পাই কর্মসংস্থানে, ফার্স্ট স্টেপ তো এখান থেকে কল করে আস্তে আস্তে কোর্সটা নিয়ে জানি। দেন তারপর একাডেমিক ভিজিটে এসে কোর্সটা নিয়ে আরো ভালো করে জানতে পারি। সেখানকার যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাস গুলো পুরোটা দেখি। দেখার পর আমার মনে হয় যে ঠিক আছে, এটা থেকে আমি অনেক কিছু শিখতে পারবো আমার মনে হচ্ছে, তাহলে আমি কোর্সটাই জয়েন করতে পারি। Okay, okay. আমাদের এই কোর্সের মধ্যে যে এআই ইন্টিগ্রেটেড প্রোগ্রাম আমরা বলছি, এইচআর কোর্স উইথ এআই, তোমাদের এখনো অবধি এআই এর কিছু টপিক কভার করা হয়েছে? এআই, হ্যাঁ অবশ্যই এআই এর যে মেইন জিনিস এপিএস ইউজ করা হয়, সেই এপিএস এর ওপর অনেক কিছু টপিক কভার হয়েছে। তারপরে আরো কিছু এইচআর এর সফটওয়্যার আছে, যেই সফটওয়্যার গুলো আমাদেরকে শেখানো কি কি হয়েছে। টুল শেখানো হচ্ছে তোমাকে এখানে, বা কি কি টুলস এর উপর তোমার এখনো অবধি হ্যান্ডস অন এক্সপোজার তুমি পেয়েছো? একটা তো ফার্স্ট থাকছে হচ্ছে এইচআরএমএস টুল কি করে ইউজ করছি সেগুলো আছে। দেন তারপরে হচ্ছে প্রচুর এআই কিওয়ার্ড ইউজ করে যে জব সার্চ গুলো করা হয়, সেই কিওয়ার্ড গুলো কিভাবে ইউজ করতে হয় যে জব পোর্টাল গুলোতে, সেইগুলো। কি কি জব পোর্টাল তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে যেখান থেকে তোমরা রিক্রুটমেন্ট করতে পারছো বা রিক্রুটমেন্টটা শিখতে পারছো? ফার্স্ট যে অ্যাক্সেসটা পেয়েছিলাম সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিভাবে সার্চ করতে হয় ক্যান্ডিডেটকে, কিভাবে কন্ট্যাক্ট করতে হয় তাদের সাথে। দেন তারপরে নেক্সট মান্থে শিখেছিলাম ইনডিড, আর এখন যেটা শিখছি সেটা হচ্ছে নকরির ইউজেজ করা শিখছি। ওকে, এখনো অবধি কোনো জব পোস্ট করেছো নকরিতে বা ইনডিডে বা কোনো প্ল্যাটফর্মসে? হ্যাঁ, হ্যাঁ, এখনো জব পোস্ট করছি। মানে জব পোস্টিং ব্যাপারটা ফার্স্ট থেকেই আস্তে আস্তে শিখেছিলাম, যে জেডি রাইটিংটা সেটা এআই ইউজ করে কিভাবে জেডি রাইট করা, সেগুলো ফার্স্ট মান্থের পর থেকেই আস্তে আস্তে শেখানো হচ্ছিল। যখন তুমি ইন্টার্নশিপটা পেয়েছো, ইন্টার্নশিপ ইজ এ জাস্ট এ স্টাইপেন্ড বেসড অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো ইউর কেরিয়ার অ্যান্ড লার্ন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউর কেরিয়ার, রাইট? তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে এই স্টাইপেন্ড নিয়ে একটা চাকরি জয়েন করা বা একটা জবে জয়েন করা, অনেকের ক্ষেত্রে গার্জেনরা বা বাবা মারা বারণ করে, অনেকের ক্ষেত্রে ক্যান্ডিডেটরা নিজেরাই করতে চায় না, কারণ কি ওখানে একটা শুধুমাত্র স্টাইপেন্ড থাকে। এই জায়গাটাতে তোমার ওপিনিয়ন কি, বা তোমার বাড়ি থেকে তুমি কি রকম ভাবে সাপোর্ট পেয়েছো? প্রথমে আমি যখন ডিসানে পড়ার পর ডিসানেই ইন্টার্নশিপটা পাই, সেটা শুনে তো বাবা সব থেকে বেশি খুশি ছিল। কারণ ইচ্ছাও ছিল যে আমি যদি ডিসানেই করতে পারি, যেখান থেকে আমি শিখেছি সেখানেই, তাহলে আমার আরো ভালো করে নলেজ গেইন হবে।
আর এক্ষেত্রে আমার বাবা মা তো সবসময়তেই সাপোর্ট করে। আর সবসময়তে ইন্টার্নশিপ, যেহেতু আমি একদম ফ্রেশার ছিলাম, সেখান থেকে আমি ইন্টার্নশিপ পেয়েছি এবং সেটা পেইড ইন্টার্নশিপ। সেক্ষেত্রে বলবো যে সবসময়তে যে মানিটাই ম্যাটার করে তাও না, আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটাও তো ম্যাটার করছে। এক্স্যাক্টলি। বাট অনেকেই এটাকে ছোট করে দেখে, মানে না এত কম টাকাতে আমি জয়েন করব না, এটা তো আমার যাতায়াতেই খরচা হয়ে যাবে বা হয়তো আমার এটা খাওয়া দাওয়াতেই খরচা হয়ে যাবে। তো এই মানসিকতায় আজকের দিনেও অনেকে আটকে আছে। মানে তাদেরকে আমি একটা কথাই বলবো, ফার্স্ট তোমাদের কেরিয়ারটা শুরু করার দরকার আছে। ফার্স্ট তোমরা কেরিয়ারটা শুরু করো এবং তারপরে তুমি আস্তে আস্তে নিজের রাস্তা নিজে তৈরি করে নেবে। তোমাকে না তো ওয়েট করতে হবে কলেজের জন্য, না তো ওয়েট করতে হবে একাডেমিক ইনস্টিটিউটের জন্য, না তো কোনো সিনিয়রের জন্য যে তোমাকে হেল্প করে দেবে টু গেট এ জব। সো দিশান একাডেমি শুধুমাত্র স্কিল শেখায় না, দিশান একাডেমি স্কিল তৈরি করে কনফিডেন্স, এবং তারপর আসে রিয়েল অপরচুনিটিস টু স্টার্ট দি কেরিয়ার্স। তোমার সাথে তো অনেকক্ষণই কথা হলো এগুলো নিয়ে। তুমি আমাদের যে সমস্ত স্টুডেন্টস বা যারা আজকের দিনেও জব শেখার, যারা আজকের দিনে দিশান একাডেমিকে হয়তো কনসিডার করছে বা অনেকেই হয়তো জানে না দিশান একাডেমি সম্বন্ধে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, অনেকে এখানে ফ্রেশার্স আছে যারা একবার ডিসান একাডেমিকে চান্স দেখুক, তারা চেষ্টা করে। ডিসান একাডেমি সত্যিই তাদের হেল্প করবে, আমার যেমন করেছে তাদেরও হেল্প হবে সেখান থেকে। আর আরেকটা বলবো যে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে, কারণ সেই জায়গাটা যদি না ছাড়তে পারে, যেমন আমি এতটা জার্নি করে ক্লাসে আসতাম, সেরকম তাদেরও অনেকেই আছে যে যারা দূরে আছে, তাদেরকেও বলবো যে ডিসান একাডেমিকে চান্স দিয়ে দেখুক, এবং তারা যদি সেই জার্নিটা করে নিজের কমফোর্ট জোনের বাইরে আসে, তাহলে অবশ্যই তারা হেল্পফুল হবে সেখান থেকে। আমি একদিন কোয়েলির বাবার সাথে দেখা করতে চাই, যেদিন কোয়েলি এই ইন্টার্নশিপ কমপ্লিট করে সাকসেসফুলি নিজের কেরিয়ার স্টার্ট করবে এবং নিজের একটা জবে জয়েন করবে। একটা ডিপ্রেশন থেকে তার বাবা তাকে সাপোর্ট করে তাকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য যতটা উৎসাহ দেওয়ার দরকার ছিল তিনি ততটা দিয়েছেন। এরকম বাবা মা আমাদের প্রত্যেকটা ঘরে দরকার, তাদের ছেলে এবং মেয়েকে সাপোর্ট করার জন্য, যাতে তারা নিজেদের ডিমোটিভেশন থেকে বেরিয়ে আসতে পারে এবং নিজেকে একটা সাকসেসফুল কেরিয়ারে তৈরি করতে পারে। এটা একটা মোটিভেশনাল জার্নি, এটা একটা মোটিভেশনাল স্টোরি ফর আস। আই ডেফিনেটলি ওয়ান্টস টু মিট উইথ দ্যাট পার্টিকুলার পার্সন হু এনকারেজ, হু ক্রিয়েট দ্যাট স্টোরি। সো আজকে আপনারা মিট করলেন কোয়েলির সাথে। সে রেগুলারলি 5 ঘন্টা ট্রাভেল করে কোর্স করার সময়ও, এবং এখন ইন্টার্নশিপ করছে তখনও 5 ঘন্টা ট্রাভেল করছে। ম্যাক্সিমাম মানুষ এটা করতে পারে না, বলে ডিস্টেন্স অনেক বেশি, এবং সেই কারণে তারা পিছিয়ে যায়। অ্যান্ড পিছিয়ে যায় তারাই যারা তাদের কেরিয়ারে সিরিয়াস না। আমি এখানে একটাই কথা বলবো, যদি তুমি কেরিয়ারে সিরিয়াস হও তাহলে তোমাকে করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে টু গেট ইউর সাকসেস। জাস্ট দিস ইজ দ্য এক্সাম্পল অ্যান্ড দিস ইজ দ্য ইন্সপিরেশন স্টোরি অফ কোয়েলি। একটা মেয়ে হয়েও যদি সে এই কাজটা করতে পারে তাহলে তোমরা তো করতে পারবেই। অ্যান্ড সেকেন্ডলি, আমি সেই মানুষটাকে কুর্নিশ জানাতে চাই যে মানুষটা কোয়েলির ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে এবং সঠিক পথ দেখিয়েছে। আমি চাই কোয়েলি ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে একটা সাকসেসফুল কেরিয়ার স্টার্ট করুক, এবং তখন আমি কোয়েলির বাবার সাথেও এরকম একটা পডকাস্টে আসতে চাই। সেদিন আমরা শুনে নেবো কোয়েলির ইন্টার্নশিপ থেকে কমপ্লিট ট্রান্সফরমেশন জার্নি।